সাল 1556 আমাজনের গহীন জঙ্গলে হাজারো বিপদ উপেক্ষা করে স্প্যানিশ বীর ডন আগুইরার নেতৃত্বে একটি অভিযাত্রী দল এগিয়ে যাচ্ছে রহস্যময় গাছ টিয়ার্স অফ দ্য মুন অর্থাৎ চাঁদের অশ্রুর সন্ধানে। এটি সেই বিখ্যাত রহস্যময় গাছ যার ফুল দিয়ে পৃথিবীর যে কোনো রোগ ভালো করা যায়। ডন আগুইরা তার অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য সেই রহস্যময় গাছটির সন্ধানে এসেছেন, কিন্তু আমাজনের ভয়ঙ্কর জঙ্গল তার সাথীদের একে একে শেষ করে দিচ্ছিল। ক্ষুধা ও ক্লান্তির কাছে হার মেনে যখন তারা মৃত্যুকেই তাদের নিয়তি ধরে নিয়েছিল, তখনই সেই রহস্যময় গাছের পাহারাদার আমাজনের উপজাতির লোকেরা এসে তাদের উদ্ধার করে ও উপজাতির সর্দারের কাছে নিয়ে যায়। তিনি তার কাছে থাকা সেই গাছের ফুল ব্যবহার করে তাদের সুস্থ করে তোলেন। তখন ডন আগুইরা তার মেয়েকে বাঁচানোর জন্য সর্দারের কাছে থাকা সেই গাছের পথ নির্দেশক অ্যারোহেডটি চান, যার সাহায্যে তিনি রহস্যময় গাছ টিয়ার্স অফ দ্য মুনের কাছে গিয়ে তার ফুল সংগ্রহ করে আনতে পারবেন। কিন্তু সর্দার অ্যারোহেডটি দিতে না চাইলে তিনি রেগে গিয়ে সর্দার ও সেখানে থাকা সবাইকে খুন করে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেন। কিন্তু মরার আগে সর্দার তাদের অভিশাপ দিয়ে যান, যার ফলে ডন আগুইরা ও তার সাথীরা কখনোই জঙ্গলের বাইরে বের হতে পারে না, এমনকি তাদের মৃত্যুও হবে না। তারা জীবন ও মৃত্যুর মাঝামাঝি বেঁচে থাকবে। তাদের সাথে কি হয়েছিল পরবর্তীতে, আর অন্য কেউ কি সেই গাছটিকে খুঁজে বের করতে পেরেছিল? হাই বন্ধুরা, ওয়েলকাম টু হলিউড রিকেপ বাংলা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত দ্য রকের অসাধারণ একটি জঙ্গল অ্যাডভেঞ্চারাস মুভি জঙ্গল ক্রুইজ নিয়ে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো কথা না বাড়িয়ে মুভিতে ফিরে যাই। এর পরের দৃশ্যে মুভিটি 1916 সালে চলে আসে। লন্ডনের একটি জাদুঘরে ম্যাকগ্রেগর হাটন রয়্যাল সোসাইটির সদস্যদের সামনে সেই রহস্যময় গাছ টিয়ার্স অফ দ্য মুন এর লোকেশনের মানচিত্র দেখায়। সে তাদের বলে কিছু লোক সম্প্রতি সেই গাছের কাছে যাবার পথ নির্দেশক অ্যারোহেডটি খুঁজে পেয়েছেন। তারা এখন চাইলে সেই ফুল খুঁজে বের করতে পারবে ও তার সাহায্যে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। কিন্তু সেখানে থাকা রয়্যাল সোসাইটির সদস্যরা তার কথাকে গুরুত্ব দেন না। এরপর আমরা দেখি ম্যাকগ্রেগর হাটনের বোন ডক্টর লিলি হাটন চুরি করে সেই জাদুঘরে প্রবেশ করে, কারণ সেখানে সদস্য ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ ছিল। এক সদস্য তাকে দেখে ফেললে ডক্টর লিলি হাটন তাকে অজ্ঞান করে ফেলে। সে জাদুঘরে প্রবেশ করে সেই অ্যারোহেডটি খুঁজে বের করে ও তা চুরি করে। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় প্রিন্স জোয়াকিম ও সে লিলিকে দেখে ফেলে। প্রিন্স জোয়াকিম আসলে জার্মানির গুপ্তচর ছিল। সে সময় জার্মানিও টিয়ার্স অফ দ্য মুন গাছটি খুঁজে পেতে সমানভাবে আগ্রহী ছিল, কারণ এর সাহায্যে তারা যুদ্ধে আহত ও নিহত সৈনিকদের পুনরায় কাজে লাগাতে চাইছিল। তখন লিলি সেখান থেকে পালানোর জন্য তাদের সাথে লড়াই করতে থাকে ও এক পর্যায়ে দোতলার বারান্দা থেকে একটি ময়ের সাহায্যে ঝুলতে থাকে। ঠিক তখনই নিচের রাস্তায় থাকা তার ভাই ম্যাকগ্রেগর তাকে দেখতে পায় ও বুদ্ধি করে রাস্তা দিয়ে যাওয়া একটি দোতলা বাস লিলির ঠিক নিচে দাঁড় করায়। এভাবে তারা দুজন সেখান থেকে পালিয়ে আসে। বাড়ি ফিরে লিলি সিদ্ধান্ত নেয় সে সেই ফুলটি খোঁজার জন্য আমাজনের জঙ্গলে যাবে। তার ভাই লিলিকে থামাতে না পেরে সেও তার সাথে যোগ দেয়। পরবর্তী দৃশ্যে আমরা এই মুভির হিরো ফ্রাঙ্ক অর্থাৎ দ্য রককে দেখতে পাই। সে একজন টুরিস্ট গাইড। সে তার ছোট ও পুরনো জাহাজে করে টুরিস্টদের আমাজনের নদীতে ঘুরতে নিয়ে যেত। তারপর সে তার সাজানো বিভিন্ন জিনিস দিয়ে তাদের ভয় দেখিয়ে ডাবল টাকা আদায় করত। ফ্রাঙ্ক তার জাহাজ নিয়ে বন্দরে পৌঁছালে ক্যাপ্টেন নীলও তার দল সহ সেখানে আসে। ফ্রাঙ্ক তার ধারের টাকা সম্পূর্ণ পরিশোধ না করায় নীলর লোকজন তার জাহাজের ইঞ্জিন খুলে নিয়ে যায়। অন্যদিকে লিলি ও তার ভাই ম্যাকগ্রেগর সেই গাছ খোঁজার জন্য সেই বন্দরে এসে পৌঁছায়। তারপর তারা এখানকার জাহাজ কোম্পানির মালিক ক্যাপ্টেন নীলোকে খুঁজতে থাকে, কারণ আমাজনের জঙ্গলের ভেতর যাওয়ার জন্য তাদের একটি ভালো এবং একজন দক্ষ ক্যাপ্টেন প্রয়োজন। লিলি ক্যাপ্টেন নীলোকে খুঁজতে খুঁজতে তার অফিসে চলে আসে। তখন ফ্রাঙ্ক তার জাহাজে নিয়ে আসা ইঞ্জিন চুরি করার জন্য নীলোর অফিসে ঢুকেছিল। লিলি ফ্রাঙ্ককে ক্যাপ্টেন নীলো মনে করে তাকে ম্যাপ দেখায় ও সেখানে যাওয়ার জন্য ডিল করে। তারপর তারা যখন ক্যান্টিনে যায় খাবার খেতে, তখনই লিলির ভাই ম্যাকগ্রেগর সেখানে নীলোকে নিয়ে হাজির হয়। এতে লিলি বুঝতে পারে ফ্র্যাঙ্ক তাকে ধোঁকা দিয়েছে। সেই মুহূর্তে একটি চিতাবাঘ এসে সেখানে আক্রমণ করে। তখন ফ্র্যাঙ্ক চিতাবাঘের সাথে লড়াই করে তাদেরকে রক্ষা করে। লিলি ফ্র্যাঙ্কের সাহস এবং শক্তি দেখে তাকে ক্ষমা করে দেয় ও পুনরায় তার সাথে ডিল ফাইনাল করে। তারপর ফ্রাঙ্ক নীলোর অফিস থেকে চুরি করে আনা ইঞ্জিন তার জাহাজে সেট করে। অন্যদিকে লিলি ও তার ভাই তাদের মালপত্র জাহাজে লোড করতে থাকে। এমন সময় কিছু লোক এসে লিলিকে পাখি কিনতে বলে। লিলি যখন পাখি কেনার জন্য তাদের কাছে যায়, তখনই তারা
তারা লিলিকে বন্দি করে ফেলে এবং অপহরণ করে নিয়ে যেতে থাকে। লিলিকে উদ্ধার করার জন্য ফ্রাঙ্ক ম্যাকগ্রেগরকে জাহাজে রেখে বেরিয়ে পড়ে। লিলি পাখির খাঁচার তালা খুলে বের হয়ে যায় ও সেই লোকদের সাথে ফাইট করতে থাকে। সে সময় ফ্রাঙ্কও সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারা দুজন সেই লোকদের মেরে পালিয়ে আসে। ফ্র্যাঙ্ক নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে জাহাজে উঠে পড়ে, কিন্তু লিলি নদীতে লাফ দেয় না, কারণ সে সাঁতার জানতো না। তাই সে নদীর পাশে ভবনে থাকা রশি দিয়ে কোনো মতে জাহাজে উঠে পড়ে। এদিকে লিলিকে ধরতে ব্যর্থ হওয়ায় প্রিন্স জোয়াকিম তার লোকের উপর অনেক রেগে যায়। সে লিলিকে ধরার জন্য সাবমেরিন নিয়ে ফ্রাঙ্কের জাহাজকে তাড়া করে ও মেশিন গান দিয়ে গুলি করতে থাকে। ফ্রাঙ্ক তার জাহাজকে বাঁচাতে অনেক চেষ্টা করছিল, কিন্তু সাবমেরিনের সাথে পেরে উঠতে পারছিল না। সে পিছনে তাকিয়ে দেখে সাবমেরিন থেকে তাদেরকে ধ্বংস করার জন্য টর্পেডো ছোড়া হয়েছে। তখন সে কোনো উপায় না পেয়ে তার জাহাজটি একটি বাড়ির উপর উঠিয়ে দেয় ও ভাগ্যক্রমে তারা নিরাপদে পুনরায় নদীতে ল্যান্ড করে। অন্যদিকে টর্পেডোর আঘাতে সেখানে থাকা ক্যাপ্টেন নিলোর অফিস ও অন্যান্য জাহাজ উড়ে যায় এবং তাতে প্রিন্স জোয়াকিমের সাবমেরিনটিও বন্দরে আটকা পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা আমাজনের জঙ্গলের মাঝে থাকা নদীর ধারে তাদের সামনের দিকে যেতে দেখি। ফ্রাঙ্ক তার জাহাজের খোলে গুলির আঘাতে হওয়া ড্যামেজগুলো আলকাতরা দিয়ে ঠিক করছিল, আর লিলি নদীতে ডলফিন দেখতে পেয়ে অনেক খুশি হয় ও ক্যামেরা বের করে চারদিকের সুন্দর দৃশ্য ভিডিও করতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে সামনে নদী দুই ভাগ হয়ে গিয়েছে। এটা দেখে লিলি তার ম্যাপ বের করে ও ফ্রাঙ্ককে বলে ডান দিক দিয়ে যেতে, কিন্তু ফ্রাঙ্ক সেদিকে যেতে মানা করে, কারণ সেদিকে নদী অনেক বিপজ্জনক। কিন্তু লিলি তাকে বোঝায় যে ডান দিক দিয়ে গেলে তারা দুজন আগেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবে। এরপর কিছু দূর গিয়ে ফ্রাঙ্ক রাত্রে যাপনের জন্য একটি জায়গা ঠিক করে ও সেখানে নোঙর ফেলে। ফ্র্যাঙ্ক কিছু পিরানো মাছ শিকার করে ও সেগুলো আগুনে ঝলসে তাদের রাতে ডিনার সেরে নেয়। রাতে ডিনার শেষে ম্যাকগ্রেগর যখন ইঞ্জিন রুমে শুতে যায়, তখন সে সেখানে থাকা কিছু শব্দ শুনে ভয় পেয়ে বেরিয়ে আসে ও তার পেছনে একটি চিতাবাঘ বেরিয়ে আসে। ফ্রাঙ্ক তখন তাদের বলে যে সে চিতাবাঘটি তার পালিত। এই কথা শুনে লিলি খুব রেগে যায় আর বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক পুনরায় তাকে ধোঁকা দিয়েছে। অন্যদিকে দেখা যায় প্রিন্স জোয়াকিম তার ব্যর্থতার পরেও থেমে থাকেনি। সে 400 বছর আগে ঘটে যাওয়া ডন আগুইরার কাহিনী জানতো। সে আরো জানতো যে তারা আমাজন জঙ্গলের কোনো এক গুহার ভিতর বন্দী হয়ে আছে ও পানির সংস্পর্শ পেলে তারা পুনরায় জীবিত হবে। জোয়াকিম তার সৈন্যদের নিয়ে সেই গুহাটি খুঁজে বের করে ও সেখানে পাথর হয়ে থাকা একজন স্প্যানিশ সৈন্যের গায়ে এক ফোঁটা নদীর পানি ফেলে, যার ফলে সেই স্প্যানিশ সৈন্যটির শরীর থেকে একটি সাপ বের হয়ে আসে। তখন জোয়াকিম সেই সাপের সাথে ডিল করে যে তারা তো নদী থেকে দূরে যেতে পারবে না, তাই তারা যদি জোয়াকিমকে সেই অ্যারোহেডটি এনে দেয়, তাহলে জোয়াকিম সেটার সাহায্যে সেই রহস্যময় গাছের ফুল উদ্ধার করে নিয়ে আসবে এবং তাদেরকে অভিশাপ থেকে মুক্ত করবে। সাপটি জোয়াকিমের কথা শুনে মাথা দুলিয়ে সম্মতি জানায়। তারপর জোয়াকিম তার হাতে থাকা ডিনামাইটের রিমোট দিয়ে একটি ছোট পাহাড় উড়িয়ে দেয় এবং সেই গুহায় নদীর পানি প্রবাহিত করে। এতে করে সেখানে পাথর হয়ে থাকা ডন আগুইরা ও তার সৈন্যরা পুনরুজ্জীবিত হয়ে যায়। তখন জোয়াকিম ডন আগুইরাকে লিলির কাছ থেকে সেই অ্যারোহেডটি উদ্ধার করে নিয়ে আসতে বলে। এদিকে লিলি বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলে ফ্র্যাঙ্ক লিলি ও তার ভাইকে বলে সামনে নদীর আবহাওয়া খারাপ, তাই তাদের কাছে মূল্যবান কিছু থাকলে তা যেন নিচে রেখে আসে। এ কথা শুনে লিলি তার ভাইকে তার কাছে থাকা অ্যারোহেডটি দেয় ও বলে সে যেন এটা সামনে রাখে। ফ্র্যাঙ্ক তার পোষা চিতাবাঘটিকে সেটি দেখিয়ে বলে অ্যারোহেডটি তাকে এনে দিতে। কিছুক্ষণ পর আসলে নদীর আবহাওয়া খারাপ হয়ে যায় ও ফ্রাঙ্ক তার জাহাজ সামলাতে হিমশিম খায়। নদীতে অনেক বড় বড় ঢেউ আসছিল ও এতে করে জাহাজের সব জিনিস ছিটকে পড়ছিল। চিতাবাঘটি অ্যারোহেড খুঁজতে গেলে তার সামনে একটি মদের বোতল পড়ে ভেঙে যায় ও সেই মদ খেয়ে চিতাবাঘটি মাতাল হয়ে যায়। ফ্রাঙ্ক অনেক কষ্ট করে জাহাজটিকে সামনের জলপ্রপাতে পড়ার হাত থেকে রক্ষা করে ও সাইডের একটি নদীতে নিয়ে আসে। এরপর সে একটি স্থানে জাহাজটি নামায় ও ম্যাকগ্রেগরকে নিয়ে পাশের জঙ্গলে যায় জাহাজের বয়লারের জন্য কাঠ জোগাড় করতে। এদিকে লিলি ফ্রাঙ্ককে সন্দেহ করত ও তাই সে এই সুযোগ বুঝে ফ্রাঙ্কের রুমে প্রবেশ করে এবং সেই রহস্যময় গাছের কাছে যাওয়ার অনেকগুলো নকশা খুঁজে পায়। এতে লিলি বুঝতে পারে যে ফ্র্যাঙ্কও সেই গাছটি খুঁজে বেড়াচ্ছে। ফ্রাঙ্ক তার রুমে এসে লিলিকে দেখতে পায় ও তার রুমে আসার জন্য লিলির উপর অনেক রেগে যায়। তখন লিলি তাকে বলে তুমি একজন ধোঁকাবাজ ও বাটপার, তুমি নিজেও লুকিয়ে সেই রহস্যময় গাছ খুঁজছো। ফ্র্যাঙ্ক তখন বলে হ্যাঁ, আমি অনেকদিন ধরে সেই গাছ খুঁজে বেরিয়েছি, কিন্তু এটা বাস্তব না, কারণ এত বছর ধরে খোঁজার পরও আমি
সেই গাছটির লোকেশন খুঁজে পাইনি, তাই এখন আমি এটিকে নিছক একটি কাহিনী বলে মনে করি ও সেই গাছ খোঁজা বাদ দিয়েছি। লিলি তখন বলে, তুমি গাছটি খুঁজে পাওনি কারণ তোমার কাছে এই গাছ খোঁজার মূল চাবি সেই অ্যারোহেডটি ছিল না। তারা যখন কথা বলছিল তখনই কিছু আদিবাসী তাদের উপর আক্রমণ করে এবং তাদের অজ্ঞান করে তাদের এলাকায় নিয়ে যায়। তখন ফ্রাঙ্ক সেই উপজাতি প্রধানের সাথে তাদের ভাষায় কথা বলতে থাকে। সে লিলিকে বলে, আদিবাসীরা বলছে তাদেরকে সেই অ্যারোহেডটি দিয়ে দিলে তারা সবাইকে ছেড়ে দিবে। এই কথা শোনার পর লিলি রেগে যায় ও তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। তখন উপজাতি সর্দার মেয়েটি তার মুখের মুখোশ খুলে হাসতে থাকে ও এতে করে লিলি বুঝতে পারে আসলে এই উপজাতির লোকগুলো ফ্রাঙ্কের ভাড়া করা। লিলি এতে রেগে গিয়ে ফ্রাঙ্ককে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই উপজাতি মেয়েটি লিলির কাছে থাকা অ্যারোহেডটি হাতে নেয় এবং সেখানে থাকা লেখা পড়তে থাকে। তার কথা শুনে লিলি তার ম্যাপটি হাতে নেয় ও সেই রহস্যময় গাছের লোকেশন খুঁজে পায়। উপজাতি মেয়েটি আরো বলে 2 দিন পরে সেই নির্দিষ্ট দিন আসবে যখন চাঁদের আলো সেই গাছের উপর পড়বে ও সেই আলোতে সব রোগের নিরাময়কারী সেই ফুলটি ফুটবে। এসব কথা শুনে লিলি একাই সেই গাছের উদ্দেশ্যে রওনা হতে চায় কারণ সে এখন আর ফ্রাঙ্ককে বিশ্বাস করে না। তখনই সেখানে ডন আগুইরা ও তার অভিশপ্ত সৈন্যরা এসে তাদের আক্রমণ করে। তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। ওর লড়াইয়ের এক পর্যায়ে ডন আগুইরা লিলির কাছ থেকে অ্যারোহেডটি নিয়ে নেয়। তখন ফ্রাঙ্ক অ্যারোহেডটি উদ্ধার করতে গেলে ডন আগুইরা ফ্রাঙ্কের বুকে ছুরি মেরে তাকে নিচে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়ার আগে ফ্রাঙ্ক লিলিকে সেই অ্যারোহেডটি ছুড়ে দেয়। তখন সেই উপজাতি মেয়েটি লিলি এবং ম্যাকগ্রেগরকে একটি ছোট নৌকায় বসিয়ে উপর থেকে নিচে নামায় এবং লিলিকে বলে তারা যেন নদীর কাছ থেকে দূরে থাকে। লিলি সেই মেয়েটির কথা মতো নদীর পাড়ে নেমে জঙ্গলের ভিতরের দিকে দৌড়াতে থাকে। ডন আগুইরা ও তার সৈন্যরা লিলিকে তাড়া করে কিন্তু জঙ্গলের লতাগুলো তাদের টেনে ধরে নদীর ধারে নিয়ে আসে। তখন ডন আগুইরা তার কাছে থাকা মৌমাছির মাধ্যমে জোয়াকিমের কাছে লিলিদের পালানোর খবর পাঠায় এবং তাদের কোথায় গেলে পাওয়া যাবে সেটাও জানায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জঙ্গলের ভিতরে লিলি তার ভাইকে খুঁজে পায় এবং তারা দুজন নদীর পাড়ে ফ্র্যাঙ্ককে পড়ে থাকতে দেখে কারণ তার বুকে ছুরিগাঁথা অবস্থায়ও সে জীবিত আছে এবং তার ক্ষতস্থান থেকে কোনো রক্ত পড়ছে না। তখন লিলি ভয় পেলেও সাহস করে ফ্রাঙ্কের বুক থেকে ছুরিটিকে বের করে এবং ক্ষতস্থান সেলাই করে দেয়। তারা পুনরায় জাহাজে ফেরত আসে ও সেই গাছের দিকে যেতে থাকে। তখন ফ্রাঙ্ক লিলিকে বলে, আমার বয়স 400 বছর। তারপর সে 400 বছর আগে সেই কাহিনী বলতে থাকে যখন সে ডন আগুইরার সাথে কাজ করত ও তারা দুজন আপন ভাইয়ের মতো ছিল। আগুইরার মেয়ে খুবই অসুস্থ ছিল, তাকে বাঁচানোর জন্য কোনো উপায় ছিল না। তখন ডন আগুইরা সেই রহস্যময় গাছের ফুলটির কথা জানতে পারে ও সেটি খোঁজার জন্য কিছু সৈন্য নিয়ে আমাজনের গহীন জঙ্গলে অবস্থিত সেই গাছের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই দলে ফ্রাঙ্কো ছিল। আমাজন জঙ্গলে প্রবেশ করার পর তারা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয় ও অনেক সৈন্য মারা যায়। তারা সবাই যখন অসুস্থ হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল তখনই আমাজন জঙ্গলের উপজাতিরা তাদেরকে উদ্ধার করে ও সেই ফুল ব্যবহার করে তাদেরকে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর আগুইরা তার মেয়েকে বাঁচানোর জন্য উপজাতি প্রধানের কাছে সেই গাছের অবস্থান এবং তার কাছে থাকা পথ নির্দেশক অ্যারোহেডটি চায়। উপজাতি প্রধান সেই গাছের লোকেশন ও অ্যারোহেডটি দিতে অস্বীকৃতি জানালে আগুইরা রেগে গিয়ে উপজাতি প্রধানকে ছুরিকাঘাত করে এবং সমস্ত গ্রাম পুড়িয়ে দেয়। আগুইরা যখন উপজাতি প্রধানের মেয়েকে মারতে যাচ্ছিল তখন ফ্রাঙ্ক সে মেয়েটিকে বাঁচাতে যায় ও এতে আগুইরা রেগে গিয়ে ফ্রাঙ্কের বুকে ছুরি মারে। এদিকে উপজাতি প্রধান মৃত্যুর আগে তাদেরকে অভিশাপ দেয় যার ফলে তারা কখনোই নদী থেকে বেশি দূর যেতে পারবে না এবং তারা সবাই অমর হয়ে যায়। কিছুদিন পর ফ্রাঙ্ক আগুইরা ও তার সৈন্যদের হাত থেকে সবাইকে বাঁচাতে প্ল্যান করে তাদেরকে নদী থেকে দূরে একটি গুহার ভিতরে বন্দি করে ফেলে। এতে করে নদী থেকে দূরে থাকায় তারা সবাই পাথরে পরিণত হয় আর যুগের পর যুগ ফ্রাঙ্ক নদীর কাছাকাছি বসবাস করতে থাকে ও সেই গাছটিকে খুঁজতে থাকে। ফ্রাঙ্কের গল্প শেষ হতে হতে তারা তাদের ম্যাপের সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। তখন তারা দুজন পানিতে ঝাঁপ দেয় ও পানির নিচে থাকা একটি গুপ্ত দরজা ওপেন করে যার ফলে সেই জায়গার পানি নিচে নেমে যায় ও সেই রহস্যময় গাছের কাছে যাওয়ার রাস্তা তাদের সামনে ভেসে ওঠে। এদিকে লিলির ভাই ম্যাকগ্রেগর যখন সেই উপজাতি মেয়েটির সাথে বন্দরে ফিরে যাচ্ছিল তখন প্রিন্স জোয়াকিম তাকে ধরে ফেলে ও ভয় দেখে তার কাছ থেকে টিয়ার্স অফ দ্য মুন এর অবস্থান জেনে নেয়। তারপর জোয়াকিম ম্যাকগ্রেগরকে সাথে করে তার সাবমেরিন নিয়ে সেখানে উপস্থিত হয়। সে বন্দুকের মুখে লিলি ও ফ্রাঙ্ককে বন্দী করে ফেলে ও তাদের নিয়ে ভেসে ওঠা রাস্তা ধরে সেই রহস্যময় গাছের কাছে এসে পৌঁছায়। কিন্তু গাছটিকে দেখে তারা হতাশ হয়ে যায় কারণ গাছটি মারা
মারা গিয়েছিল। তখন জোয়াকিম ফ্রাঙ্ককে বলে, তুমি এই বিষয়ে সব থেকে বেশি জানো, আমি যদি এখন এই গাছের ফুল না পাই তাহলে লিলিকে গুলি করব। কথা শুনে ফ্রাঙ্ক বলে, আমি জানি কিভাবে এই গাছকে জীবিত করতে হয়, কিন্তু তার বদলে লিলি ও তার ভাইকে ছেড়ে দিতে হবে। এতে জোয়াকিম রাজি হলে ফ্রাঙ্ক লিলির কাছ থেকে সেই অ্যারোহেডটি নেয় ও তা ভেঙে ফেলে। এতে করে অ্যারোহেডটির ভিতর থেকে একটি উজ্জ্বল পাথর বেরিয়ে আসে ও সেই পাথরটি লিলি গাছের একটি নির্দিষ্ট অংশে স্থাপন করে। তখন সেই উজ্জ্বল পাথর হতে গাছের ভিতর আলো ছড়িয়ে পড়ে ও গাছটি তার জীবন ফিরে পায় এবং তার ডালে সব রোগের নিরাময়কারী সে ফুলগুলো ঝুলতে থাকে। তারপর লিলি প্ল্যান করে সৈন্যদের কাছ থেকে একটি পিস্তল নিয়ে ফ্রাঙ্ককে গুলি করে নিচে পানিতে ফেলে দেয়, কারণ ফ্রাঙ্ক সে পানিতে পড়লে আবার জীবিত হয়ে যাবে। এটা জোয়াকিম জানতো না। তাই জোয়াকিম ফ্রাঙ্কের মৃত্যুতে খুশি হয় ও তার সৈন্যদের বলে সেই গাছে উঠে ফুল সংগ্রহ করতে। এদিকে ফ্রাঙ্ক পানি থেকে লুকিয়ে জাহাজে ওঠে ও সেখানে থাকা সৈন্যদের আক্রমণ করে। ফ্রাঙ্ককে দেখতে পেয়ে লিলিও গাছের উপরে থাকা সৈন্যদের আক্রমণ করে এবং রশি ধরে গাছের উপরে উঠে পড়ে ফুল সংগ্রহ করার জন্য। কিন্তু এদিকে চাঁদ সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছিল আর তার সাথে সাথে গাছের ফুলগুলোও ঝরে যাচ্ছিল। এটা দেখে লিলি গাছের উপর দৌড়াতে শুরু করে ও অনেক কষ্টে একটি তাজা ফুল সংগ্রহ করে। ঠিক তখনই জোয়াকিম সেখানে এসে পড়ে ও লিলিকে বলে তাকে ফুলটি দিয়ে দিতে। লিলি তখন উপরে তাকিয়ে দেখে চাঁদ সম্পূর্ণ সরে গেছে, যার ফলে পুনরায় গাছটি মারা গেছে ও তাদের ওজনে গাছের ডালটি ভেঙে যাচ্ছে। তখন সে নিচে জাহাজে থাকা ফ্রাঙ্ককে উদ্দেশ্য করে ফুলটি ছেড়ে দেয় ও লাফ দিয়ে জোয়াকিমের সাথে থাকা রশি ধরে ভাঙা ডালের হাত থেকে নিজেদেরকে বাঁচায়। এদিকে নিচে থাকা ফ্রাঙ্ক ফুলটি ধরে ফেলে। ঠিক তখনই সেখানে ডন আগুইরা ও তার সৈন্যরা এসে যায়। তারা লিলিকে যখন আক্রমণ করতে যাচ্ছিল তখন ফ্রাঙ্ক তার হাতে ফুলের লোভ দেখিয়ে তাদের মনোযোগ তার দিকে নিয়ে আসে। তারা ফ্রাঙ্কের জাহাজের পিছনে ছুটতে শুরু করে। তখন ফ্রাঙ্ক লুকিয়ে লিলির ভাইয়ের হাতে সেই ফুলটি গুজে দেয় ও তাকে রক্ষা করার জন্য চিতাবাঘটিকে নির্দেশ দেয়। জাহাজ থেকে নেমে ম্যাকগ্রেগর জোয়াকিমের মুখোমুখি হয় এবং তার সাথে লড়াই শুরু করে। এক পর্যায়ে ম্যাকগ্রেগরের ধাক্কায় জোয়াকিম সেখানে থাকা পিলারের উপর গিয়ে পড়ে ও এতে করে পিলারের উপর থাকা একটি বড় পাথরের নিচে পড়ে সে মারা যায়। অন্যদিকে দেখা যায় ফ্রাঙ্ক আর আগুইরার সৈন্যরা লড়াই করছিল। এক পর্যায়ে তারা ফ্রাঙ্ককে বন্দি করে ফেলে এবং তার হাতে থাকা লাল কাপড় খুলে সেখানে ফুলের বদলে একটি মৃত পাখি দেখতে পায়। যতক্ষণে তারা ফ্রাঙ্কের চালাকি বুঝতে পারে ততক্ষণে জাহাজটি সামনের একটি দেয়ালে গিয়ে ধাক্কা খায় ও জাহাজটি বিস্ফোরিত হয়। জাহাজ বিস্ফোরণের ফলে সেখান থেকে সব পানি নিচে নেমে যায়। পানি না থাকার কারণে তাদের সবাইকে গাছের শিকড় আঁকড়ে ধরে এবং ফ্রাঙ্ক সহ সবাই পাথরে পরিণত হয়। এদিকে ম্যাকগ্রেগর ফুলটি বের করে লিলিকে দেয় ও বলে ফ্রাঙ্ক লিলিকে অনেক ভালোবাসতো, তাই সে নিজের জীবনের বিনিময়ে তাদেরকে বাঁচিয়েছে। ফ্রাঙ্কের মৃত্যুতে লিলি অনেক ভেঙে পড়ে, কারণ সেও ফ্রাঙ্ককে মনে মনে ভালোবাসতো। তাই লিলি সেই ফুলটি নিয়ে ফ্রাঙ্কের পাথরের মূর্তির কাছে যায় ও তার মুখের কাছে ফুলটি ধরে, যার ফলে ফুলটি ভ্যানিশ হয়ে যায়, কিন্তু কোনো কিছুই ঘটে না। এতে মন খারাপ করে লিলি ও তার ভাই সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সেই চিতাবাঘটি ফ্রাঙ্কের মূর্তির সামনে বসেছিল। হঠাৎ করে ফ্রাঙ্কের হাত নড়তে থাকে ও কিছুক্ষণের মধ্যে সে পাথর থেকে পুনরায় মানুষে রূপান্তরিত হয়। এতে আনন্দে চিতাবাঘটি চিৎকার করতে শুরু করে ও তা শুনে লিলি এবং তার ভাই সেখানে দৌড়ে ফিরে আসে। তারা এসে ফ্রাঙ্ককে জীবিত দেখতে পায় ও লিলি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। লিলি দেখে যে ফ্রাঙ্কের মাথা থেকে রক্ত পড়ছে, অর্থাৎ সে অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এবং পুরোপুরি মানুষ হয়ে গিয়েছে। তারপর তারা তিনজন লন্ডনে ফিরে আসে। লিলি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অধ্যাপক হিসেবে যোগ দেয় এবং রয়্যাল সোসাইটিতে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার জন্য তার পক্ষ থেকে ম্যাকগ্রেগরকে পাঠায়। তারপর সে ফ্র্যাঙ্ককে সাথে নিয়ে লন্ডন ঘুরতে বের হয় এবং তাকে গাড়ি চালানো শেখায়। এখানেই এই রহস্যে ভরা ও টানটান উত্তেজনাপূর্ণ মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে এই মুভিটি সম্পর্কে তোমার মতামত জানাবে। এইরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।